নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। জানি না বললেই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়, নাকি উত্তর দেওয়া শেষ হয়? মনের মধ্যে কিছু কথা, হয়তো কিছু কাহিনী থেকে যায়। শেখর চ্যাটার্জি সম্পর্কেও কি কিছু মনের মধ্যে জমা আছে? ঠিক জানি না, বুঝতে পারি না, কিন্তু কেমন যেন একটু সন্দেহ হচ্ছে। আমার আলমারিতে অনেকগুলো অ্যালবাম আর 3-4টে অটোগ্রাফের খাতা আছে। এই সব অ্যালবাম আর অটোগ্রাফের খাতায় আমার বন্ধুবান্ধব প্রিয়জনের অনেক ছবি আর সই আছে, এমনকি আমার স্কুলের বন্ধুদের পর্যন্ত। আমার স্পষ্ট মনে আছে কমলা গার্লস স্কুলের সেই সব বন্ধুদের কথা। বাণী, রত্না, অনিমা, প্রীতি, নন্দা, উষা, আরও কতজনের কথা। ক্লাস 9-এ উর্মিলা ব্যানার্জি ভর্তি হলো। খুব ভাব ছিল আমাদের দুজনের। আমি ওকে উর্মি বলতাম আর ও আমাকে মালা বলতো। উর্মিলা ব্যানার্জির বাবা বদলির চাকরি করতেন, সেজন্য ওকে নানা জায়গায় নানা স্কুলে পড়তে হয়েছে। এক স্কুল থেকে অন্য স্কুলে যাবার আগে ও অটোগ্রাফের খাতায় বন্ধুদের সই করিয়ে নিত। ওর দেখা দেখি আমরা অনেকেই অটোগ্রাফের খাতা কিনে বন্ধুদের সই নিতে শুরু করলাম। কলেজে নতুন অটোগ্রাফের খাতা কিনলাম, ইউনিভার্সিটিতেও কিনেছি। অ্যালবামের পেছনে অটোগ্রাফের খাতাগুলো ছিল। অ্যালবাম নেবার সময় দেখিনি, রাখতে গিয়ে নজরে পড়ল। সব অটোগ্রাফের খাতাগুলো নিয়ে বারান্দায় ফিরে এলাম। কী করব? হাতে কোনো কাজ নেই, কথা বলার কোনো লোক নেই। সৌমেন সিঙ্গাপুরে। একটা ছেলে মেয়ে হলেও তাদের দেখাশোনা করে দিন কাটাতে পারতাম, কিন্তু তাও হলো না। নারীত্বের পূর্ণ প্রকাশ আমার হলো না। আমি হেরে গেছি। এখন বোধহয় আমার হেরে যাবার দিন এসেছে। সব কিছুতেই হেরে যাচ্ছি, নিজের কাছেও হেরে যাচ্ছি নাকি জানি না। এই অটোগ্রাফের খাতাতে প্রায় বন্ধুরাই কিছু না কিছু লিখেছে, কেউ ইংরেজিতে, কেউ বাংলায়, কেউ 2-4 লাইনের কোটেশন লিখেছে, কেউ বা নিজের কথাই লিখেছে। হঠাৎ শেখরের লেখাটা নজরে পড়ল। তুমি ভুলে যাবে, আমি ভুলব না। তুমি ভুলে যাবে, আমি ভুলব না। এই ছোট্ট একটা লাইন অনেকবার পড়লাম। পড়তাম না, কিন্তু চোখের সামনে কতকগুলো ছোটোখাটো কথা, ঘটনা মনে পড়ল, মনে পড়ছে। সৌমেন মন্ত্রী হবার মাস 2 পরে লন্ডন থেকে শেখরের একটা চিঠি এসে হাজির। এসেছিলাম পিএইচডি করব বলে, হলো না, সামান্য অধ্যাপনা করছি। পাসপোর্টের মেয়াদ বাড়াবার জন্য গতকাল ইন্ডিয়া হাউসে গিয়েছিলাম। 5 মিনিটের কাজ হলেও 2-3 ঘন্টা কাটাতে হয়। ইন্ডিয়া হাউস থেকে আমার অস্থায়ী বাসস্থান অনেক দূরে, যাতায়াত করতেই প্রায় 1 পাউন্ড ব্যয় হয়। সেজন্য নিচের তলার রিডিং রুমেই অনেকটা সময় কাটিয়ে দিলাম। এই রিডিং রুমে বসে নানা রকম সরকারি বেসরকারি পত্রপত্রিকা পড়তে পড়তেই জানতে পারলাম তুমি মন্ত্রী হয়েছ। একবার না, বহুবার তোমার জীবনীটা পড়লাম। অনেকক্ষণ ধরে তোমার ছবিটাও দেখলাম। গর্বে, খুশিতে উত্তেজিত হয়ে কতজনকে যে জানালাম আমার বন্ধু মন্ত্রী হয়েছে, সে আর কি বলবো। অ্যারোগ্রামের সবটুকু জায়গা ভরে লিখেছিল শেখর। একেবারে শেষে আমাকে লিখেছিল, তুমি আমাকে ভুলে গেছো, আমি ভুলিনি তোমাকে। আমরা দুজনেই ওকে চিঠি দিয়েছিলাম, জানতে চেয়েছিলাম ওর খবরাখবর। খামে 3-4 পাতার জবাব এসেছিল। শেখরের একমাত্র বোন বিধবা হবার কিছুদিনের মধ্যেই ওর বাবার 2nd স্ট্রোক হয়, মারা যান। মাসে মাসে টাকা আসা বন্ধ হওয়ায় ডক্টরেটের থিসিস শেষ করতে পারল না। সামান্য একটা পার্ট টাইম অধ্যাপনার কাজ নিয়ে লন্ডনেই আছে। কিছুদিন চিঠিপত্রের লেনদেন চলার পর যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 4-5 বছর পরে ইন্দ্রাণী একদিন টেলিফোন করে খবর দিল, শেখর এসেছে,
তাই নাকি? হ্যাঁ। কোথায় আছে? আমাদের কাছেই আছে। কবে এসেছে? গত সোমবার। সোমবার এসেছে আর আজ খবর দিচ্ছিস? কি করব বল? যখনই তোদের খবর দিতে চেয়েছি তখনই ও বলেছে মিনিস্টার বা তার ওয়াইফকে বিরক্ত করো না। ওই দিন রাত্রেই দিল্লি হাওড়া এক্সপ্রেসে শেখর কলকাতা ফিরে যায়। স্টেশন যাবার পথে আমাদের এখানে এসেছিল। সৌমেন ছিল না। অশোকা হোটেলে এক সরকারি ডিনারে গিয়েছিল। আমার সঙ্গেই 10-15 মিনিট কথা বলে চলে গেল। যাবার সময় বলল, ভেবেছিলাম আসবো না, কিন্তু না এসে পারলাম না। না এলে সত্যি দুঃখ পেতাম। শেখর একটু শুকনো হাসি হাসল। তোমার আবার দুঃখ? মন্ত্রীপত্নীর কি কোনো দুঃখ থাকতে পারে? আমি তো আর মানুষ নই, দেবতা হয়ে গেছি। অন্তত আমাদের দেশে মন্ত্রী বা মন্ত্রীপত্নীরা দেবতাই। কথার মোড় ঘুরিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আবার কবে দিল্লি আসছো? তোমাদের ইউপিএসসির এক্সামিনার হয়েছি, মনে হয় প্রায়ই আসতে হবে। এইবার এলে আমাদের এখানেই থেকো। থাকবো ইন্দ্রাণীর ওখানেই, কিন্তু তোমার এখানেও আসবো। তাছাড়া সৌমেনের সঙ্গে দেখা হলো না। ট্যাক্সিতে উঠে জানালার কাছে মুখ এগিয়ে শেখর বলল, উর্মিলা, এবার দিল্লি এলে একটা সিনেমা দেখাবে? নিশ্চয়ই দেখাবো। ইউনিভার্সিটিতে পড়ার সময় তোমার সঙ্গে সিনেমা দেখে দেখে এখন সিনেমা দেখতে গেলেই তোমার কথা মনে হয়। গাছে কত মুকুল হয়, কিন্তু সব মুকুল মুকুলিত হয় না, হতে পারে না, ঝরে যায়, পড়ে যায়। কখনো রোদ্দুরের তাপে, কখনো ঝড় বৃষ্টির অত্যাচারে নষ্ট হয়ে যায়। মানুষের মনের মধ্যেও অনেক স্বপ্ন, অনেক ইচ্ছার মুকুল ধরে। সেসব স্বপ্ন, ইচ্ছার মুকুল মুকুলিত হয় না অধিকাংশ ক্ষেত্রেই। নানা কারণে হতে পারে না। পারিবারিক, ব্যক্তিগত। মনে হয়, সন্দেহ হয় শেখরের মনের মধ্যেও কোনো স্বপ্ন জন্ম নিয়েছিল। জানি না, বুঝতে পারি না আমাকে নিয়েই ও কোনো স্বপ্ন দেখে কিনা। কথায় বার্তায়, আলাপ আলোচনায় বা ব্যবহারে কিছু বলে না, প্রকাশ করে না, কিন্তু তবু যেন আমার সন্দেহ হয়। একটু যেন আভাস পাই। শ্রাবণে সারা আকাশ জুড়ে মেঘ থাকে, সূর্য দেখা যায় না, কিন্তু সূর্যরশ্মি, দিনের আলো। 3 জনের জন্যই টিকিট কাটা হয়েছিল। 3 জনেই গিয়েছিলাম। অনেক দিন পরে সৌমেন আর শেখরের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ইউনিভার্সিটির দিনগুলোর কথা মনে পড়ল। মুখে কিছু বললাম না। সৌমেনই বলল, অনেক দিন পরে আবার ইউনিভার্সিটির দিনগুলোর কথা মনে পড়ছে, তাই না শেখর? শেখর আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি উর্মিলা, তোমারও মনে পড়ছে নাকি? আমি বললাম, পড়ছে বই কি। শেখর বলল, তোমাদের তো মনে পড়ার কথা নয়। আমরা দুজনেই প্রায় একসঙ্গে জানতে চাইলাম, কেন? মানুষ সুখের কথাই মনে রাখে, দুঃখের দিনের কথা ভুলে যায়। তোমরা এত সুখে আনন্দে আছো যে ওসব কথা মনে না পড়াই স্বাভাবিক। শেখরের কথায় একটু অভিমান, হতাশার সুর পেলাম আমি। সৌমেন নিশ্চয়ই অতটা মন দিয়ে কথাটা শোনেনি। কথাটা শুনলেও ঠিক সুর ধরতে পারেনি। ও বলল, না শেখর, ওসব দিনের কথা কেউ ভুলতে পারে না। সৌমেন পুরো ছবিটা দেখবে না। হোম মিনিস্টারের বাড়ি ডিনারে যাবে। ও ধারে বসল, তারপর আমি, আমার ওপাশে শেখর। তখনও ছবি আরম্ভ হবার কয়েক মিনিট বাকি আছে। সৌমেন বলল, জানো শেখর, মন্ত্রী হবার একটা ট্র্যাজেডি হচ্ছে, কখনো পুরো সিনেমা দেখার সুযোগ পাই না। শেখর হাসতে হাসতে বলল, বড় কলকারখানার মালিক হলে ছোটোখাটো ধর্মঘট লকআউটের লোকসান সহ্য করতে হয়। তা ঠিক। সৌমেন সমর্থন জানালো, তোমার এই ট্র্যাজেডির কথা আর কাউকে বলো না। কেন? শুনলে লোকে হাসবে। ছবি শুরু হলো, ইন্টারভ্যাল হলো, আবার ছবি শুরু হলো। 8:15 ডিনার।
ঠিক 8:05 সেকেন্ড পিএ মিস্টার সাবুর সৌমেনের পাশে এসে খুব চাপা গলায় ডাকল, স্যার। সৌমেন চলে গেল। আমি আর শেখর পাশাপাশি বসে সিনেমা দেখলাম। হল থেকে বেরোবার সময় আমি জিজ্ঞাসা করলাম, কেমন লাগলো? এতকাল পরে সিনেমা দেখছি, খারাপ লাগবে কেন? তুমি বুঝি খুব কম সিনেমা দেখো? প্র্যাকটিক্যালি সিনেমা দেখা ছেড়েই দিয়েছি। কেন? একলা একলা সিনেমা দেখা যায়? কাউকে সঙ্গে নিয়ে গেলেই পারো। কে আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? তাছাড়া যার তার সঙ্গে গেলে কি আনন্দ পাওয়া যায়? গাড়িতে আসার সময় দুজনের কেউই কোনো কথা বললাম না, বোধহয় বলতে পারলাম না। পরে একবার শেখরকে জিজ্ঞাসা করলাম, বয়স তো হলো, একটা বিয়ে করো। শেখর হাসল, বলো বিয়ের বয়স পার হয়ে গেল। যাই হোক, এবার একটা বিয়ে করো। শেখর হাসল একটু, আমার কথার জবাব দিল না। এবার আমি জিজ্ঞাসা করলাম, নাকি কাউকে ভালোবেসেছ? কাউকে ভালোবাসার মতো সাহস আমার নেই। সবার থাকে না উর্মিলা। ভালোবাসা তো মনের ব্যাপার, কিন্তু সে ভালোবাসা প্রকাশের জন্য সাহস চাই। কাউকে ভালোবাসি এ কথা মুখ ফুটে বলতে আমার কষ্ট হয়, দুঃখ হয়, হয়তো অপমানও হয়। অনেক দিন হলো শেখর আসে না। হয়তো আসে, কিন্তু আমার সঙ্গে দেখা করে না। আমি মাঝে মাঝে ইন্দ্রাণীকে ফোন করলে ওর কথা জিজ্ঞাসা করি। শেখর কোনোদিনই কাউকে চিঠি দেয় না। কোনো বার বিজয়া বা নববর্ষে একটা কার্ড পাঠায়। যোগাযোগ নেই বললেই চলে। কিন্তু আজ হঠাৎ পুরনো দিনের অটোগ্রাফ খাতাগুলো দেখে শেখরের কথা মনে পড়ছে। মনের মধ্যে নানা কথা, নানা প্রশ্ন ওঁকে দিচ্ছে। হঠাৎ বাগবাজারের দিনগুলোর কথা মনে হলো। আলতো করে সৌমেনের হাতটা আমার গলার থেকে ছাড়িয়ে বিছানা থেকে নামতাম। একটু তাড়াহুড়ো করলেই ও এমন করে আমাকে জড়িয়ে ধরত যে কিছুতেই উঠতে পারতাম না। নিচে গিয়ে চা করে সবাইকে দিতাম। তারপর নিচে বসার ঘরে সবাই মিলে ছোট্ট একটু আড্ডা। আমি বেশিক্ষণ আড্ডা দিতাম না। কলেজে যাবার জন্য তৈরি হতাম। কলেজ থেকে ফেরার একটু আগে বা পরে সৌমেন বেরোতো। আমি কলেজ থেকে এসে উপরে ওঠার আগে রান্নাঘরে উঁকি দিতাম। দিদি বলতেন, তাড়াতাড়ি উপরে যাও, নায়ক এখনও আছেন। আমি হয়তো কিছু জবাব দিতাম। দিদি সে কথার জবাব না দিয়ে বলতেন, দরজা জানলার পর্দাগুলো টেনে দিও উর্মি। সত্যি, দরজা জানলার পর্দা না টেনে উপায় ছিল না। আর এখন অফিস ঘরে ভিজিটার্সদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে বেরিয়ে যায় তা জানতেই পারি না অধিকাংশ দিন। রাত্রে আমরা দুজনে আর দাদা দিদি একসঙ্গে খেতে বসলেও দুপুরবেলায় শুধু আমি আর দিদি থাকতাম। কি দারুণ আড্ডা হতো। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা গল্প করতাম। কি নিয়ে গল্প হতো না আমাদের। এখনও কলকাতায় গেলে আমার আর দিদির আড্ডা হবেই। দাদা ঠাট্টা করে বলেন, দেখছি তোমরাও একটা রোটারি ক্লাব খুলেছ। মাসের মধ্যে 15-20 দিন সৌমেন বাড়িতে খায় না। বাইরে কোথাও না কোথাও নেমন্তন্ন থাকে। সরকারির চাইতে বেসরকারি ব্যক্তিগত আমন্ত্রণই বেশি। মন্ত্রী হবার পর হঠাৎ শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অসম্ভবভাবে বেড়ে যায়। রাজ্যসভার মিস্টার সরকার বহুদিন ধরে দিল্লি আছেন। 5 বছরের জন্য ডেপুটি মিনিস্টারও হয়েছিলেন। উনি এদিকে এলেই আমাদের সঙ্গে দেখা করেন। কখনো সৌমেন থাকে, কখনো থাকে না। সৌমেন থাকলেও 5 মিনিট ওর সঙ্গে কথা বলে আমার সঙ্গে গল্প করেন। অধিকাংশই দিল্লির গল্প। জানো দিদি, আগে সত্যি বেশ আনন্দে দিনগুলো কাটত। প্রতিদিন প্রতি মুহূর্তে অনুভব করতাম ভারতবর্ষ আমার দেশ। আমরা সবাই সমান, কেউ ছোট কেউ বড় নয়। মিস্টার সরকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। স্বাধীন ভারতের সংবিধান রচনা করেন এরাই। এর কাছেই গল্প শুনেছি, প্রয়োজন হলেই সর্বভারতীয় নেতারা সাধারণ মেম্বারদের বাড়ি আসতেন। নেতাদের, মিনিস্টারদের অফিসে যাবার আগে টেলিফোন করে গেলেও সকাল সন্ধ্যায় বাড়িতে দেখা করার জন্য
প্রাইভেট সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বারবার অনুরোধ করতে হতো না। ইচ্ছা মতন প্রয়োজন মতো বাংলোয় হাজির হলেই হতো। দিদি, আজকাল সব পাল্টে গেছে। আমরাও সাহেবদের মতো প্রভুত্ব করতে শুরু করেছি। আমি সমর্থন জানাই। ঠিকই বলেছেন দাদা। আমাদের দেশের অধিকাংশ মানুষ বড় সরল, বড় ধর্মভীরু। তারা আমাদের ভক্তি শ্রদ্ধা করে, বিশ্বাস করে, কিন্তু আমরা তাদের বিশ্বাসও করি না, শ্রদ্ধাও করি না। বরং ওদের অবিশ্বাস করি, ঘেন্না করি, আর দিন রাত্রি ওদের ঠকাচ্ছি। আমি চুপ করে ওর কথা শুনি। আমি যখন প্রথম দিল্লিতে এলাম তখন কিছু রাজনৈতিক সহকর্মীদের ছাড়া আর কাউকে চিনতাম না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার থাকার সময় সামান্য কিছু নতুন লোকের সঙ্গে পরিচয় হলো, কিন্তু মাত্র একটা টার্মের জন্য সামান্য ডেপুটি মিনিস্টার হয়ে সারা দেশে আমার হাজার হাজার নতুন বন্ধু হলো। আমি হাসলাম। হাসছো দিদি? তুমি আমার মেয়ের মতো, তোমাকে একটাও মিথ্যে কথা বলবো না। না না দাদা, আপনি মিথ্যে বলবেন কেন? আবার যেদিন থেকে মন্ত্রিত্ব গেছে সেই দিন থেকেই আমার সব নতুন বন্ধুরা আমাকে ভুলে গেছে। সরকারদার কথা আমি অবিশ্বাস করি না, অবিশ্বাস করার কোনো কারণ নেই। আরও অনেকের কাছে এসব কথা শুনেছি। তাছাড়া আমিও তো দেখছি মৌসুমি ফুলের মতো কিভাবে বন্ধুরাও পাল্টে যাচ্ছে। সৌমেন যখন ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের মন্ত্রী হলো তখন সারা ভারতের ফিল্ম প্রডিউসার, খবরের কাগজের মালিকরা আর বড় বড় আর্টিস্টরা ওর ব্যক্তিগত বন্ধু হয়ে গেল। আমি তো অবাক। অনেকে ওর নাম ধরে ডাকত। সৌমেনও ওদের সঙ্গে এমন ব্যবহার করত যেন ওরা একসঙ্গে স্কুল কলেজে পড়েছে। বম্বে মাদ্রাজের ফিল্ম প্রডিউসাররা, খবরের কাগজের মালিকরা আমাদের এখানে এলেই দু চারটে ভাঙা ভাঙা বাংলা কথাবার্তা পর্যন্ত বলতেন। ওদের মুখে বাংলা কথা শুনতে বেশ লাগতো। আমি হাসতাম। আমার হাসি দেখে বম্বের বিখ্যাত প্রডিউসার মিস্টার তলোয়ার বলতেন, দিদি, আমি বাংলা জানি, আমি বাংলা ভালোবাসে। পঙ্কজ মল্লিকদার সারা রেকর্ড আমার ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ দিদি, আমি বাংলা পিকচার প্রডিউস করবে। খুব ভালো কথা। সৌমেন প্রায়ই বম্বে যেত। হিন্দি ফিল্মের প্রায় সব হোমরা চোমরাদের সঙ্গেই ওর ভাব ছিল। শুটিংয়ের জন্য দিল্লি এলে বা কাশ্মীর যাতায়াতের পথে দু একদিন এখানে থাকলে ওরা সবাই অশোকা হোটেলে থাকতেন। কিন্তু প্রায় সবাই আমাদের বাংলোয় আসতেন দেখা করতে। কদাচিৎ কখনো দু একজন আর্টিস্ট আমাদের বাংলোয় থাকতেন। হিন্দি ফিল্মের কয়েকজন নামকরা অভিনেত্রীও আমাদের এখানে থেকেছেন। প্রথম প্রথম মনে হতো নিছক হৃদ্যতা। আস্তে আস্তে বুঝলাম হৃদ্যতা নয়, নিছক স্বার্থের তাগিদেই এদের আগমন। যারা সৌমেনকে বেশি খাতির করত তাদের ফিল্ম নানা দেশের ফিল্ম ফেস্টিভ্যালে যেত। তারাই ফিল্ম ডেলিগেশনে ঘুরতেন সারা পৃথিবী। তাদের নামই ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে হোম মিনিস্ট্রিতে সুপারিশ করা হতো পদ্মশ্রী পদ্মবিভূষণের জন্য। পরের বার সৌমেন ইরিগেশন অ্যান্ড পাওয়ার মিনিস্টার হবার সঙ্গে সঙ্গে বড় বড় ইলেকট্রিক্যাল ফার্মের বড় বড় ম্যানেজিং ডিরেক্টর আর চিফ ইঞ্জিনিয়ারের দল ওর বন্ধু হলো। সৌমেন ভুলে গেল ফিল্মওয়ালাদের। ফিল্ম স্টাররাও আর আমাদের কাছে আসতো না। শিল্পপতি আর বড় বড় কন্ট্রাক্টার্স ফার্মের মালিকরাই আমাদের পরম শুভাকাঙ্ক্ষী হয়ে উঠলেন। কালবৈশাখীর ঝড়ের মতো মাতলামি করেই সৌমেনের দিন কাটে। একটি মুহূর্তের জন্য সে নিঃসঙ্গ নয়। ওর চারপাশে মানুষের ভিড়, অনুগ্রহ প্রার্থীর ভিড়, তাবেদারের ভিড়। সবাই ওকে খুশি করতে চায়। কিন্তু আমাকে কে দেখে? কে আমাকে খুশি করতে চায়, সুখী করতে চায়? আমার হুকুম তামিল করার জন্য কম লোক নেই, কিন্তু শুধু হুকুম তামিল করার লোক থাকলেই কি মন ভরে? আমার আমিকে খুশি করার জন্য যা চাই, যা প্রয়োজন, তার কিছুই আমি পেলাম না। অন্যান্য কিছু মন্ত্রীর মতো সৌমেন চরিত্রহীন নয়,
কিন্তু তাতে কী লাভ? স্বামী ভালো অথচ উদাসীন হলে পৃথিবীর কোনো স্ত্রীর মন ভরে? আগে আগে ছেলে মেয়ে না হবার জন্য সৌমেন দুঃখ বোধ করত, অনুশোচনা করত, আমার নিঃসঙ্গতার জন্য সমবেদনা জানাত। আজকাল আর ও দুঃখ বোধ করে না, আমার মনের বেদনা অনুভব করে না। আগে আগে অশোক মানু ছুটি হলেই ছুটে আসতো দিল্লি, এখন খুব কম আসে। দিদি বুঝে গেছেন, দাদা জানেন, সৌমেন পাল্টে গেছে। অশোক মানুকে ও আর আগের মতো ভালোবাসে না, পছন্দ করে না। ওরা নাকি ঠিক স্মার্ট না, ওরা নাকি ক্যাবলা, মন্ত্রীর বাংলোতে থাকার ঠিক উপযুক্ত নয়। আগে গোরা, ছোট ভাই, অমিত, দেবী বা ওদের বন্ধুবান্ধবরা দিল্লি এলে সৌমেন কত খুশি হতো। অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতো। আমাদের শোবার ঘরে ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো। নিজে ওদের সঙ্গে লালকেল্লা, কুতুব মিনার, ওখলা বেড়াতে যেত। মতিমহলে খাওয়াতো। এখন ওরা বিশেষ আসে না, এলেও কালীবাড়ির ধর্মশালায় আগের থেকেই ব্যবস্থা করে রাখা হয়। আমি শুধু দেখি আর ভাবি, আপন মনে সব কিছু ভাবি, অবাক হয়ে বিস্মিত হয়ে ভাবি। ভিতরের লনে পায়চারি করতে করতে ভাবি পুরনো দিনগুলোর কথা। ভিতরের বারান্দায় বসে বসে মনে পড়ে সমস্ত বিবর্তনের ইতিহাস। আগে রোজ সকালে খবরের কাগজের পাতায় সৌমেনের নাম দেখে গর্বে আনন্দে বুক ভরে যেত। কিন্তু এখন অনুশোচনা হয়, রাগ হয়। এই নাম, যশ, প্রতিপত্তির জন্যই তো সৌমেন এমন করে পাল্টে গেল, হারিয়ে গেল আমার কাছ থেকে। দিল্লির বসন্ত বড় ক্ষণস্থায়ী। একদিন খবরের কাগজের পাতায় ওর নাম ছাপা নিশ্চয়ই বন্ধ হবে। দিনরাত্রি ধরে তাবেদারের আশা থেমে যাবে। জনপথের এই বাংলো ছাড়তে হবে। প্লেনে চড়ে দেশ বিদেশে যাওয়ার পালা শেষ হবে। হাজার হাজার লাখো লাখো সরকারি কর্মচারী আর সেলাম দেবে না। নিজের খেয়াল খুশি চরিতার্থ করার জন্য প্রাইভেট সেক্রেটারি, অ্যাডিশনাল প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি, 3 জন পিএ, জনাকত কেরানি আর 8 ডজন বেয়ারা চাপরাশিও একদিন চলে যাবে। যখন দোরগোড়ায় লাখ টাকার গাড়ি দাঁড়িয়ে থাকবে না, তখন হয়তো সম্বিত ফিরে পাবে সৌমেন। কিন্তু আমরা, মা, দাদা, দিদি, অশোক, মানু, গোরা, ছোট ভাই, ভাবতে ভাবতে তন্ময় হয়ে গিয়েছিলাম। খেয়াল করিনি মুখার্জিবাবু এসেছেন। হঠাৎ দেখতে পেলাম। কি ব্যাপার? টেলিফোনের বাজার বাজিয়ে জবাব না পেয়ে? তাই নাকি? হ্যাঁ, মিসেস ভীমাপ্পা আসছেন আপনার সঙ্গে দেখা করতে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি আসছেন। এলে ভিতরে পাঠিয়ে দেবেন। আচ্ছা। অনেক দিন পর অনুরাধা এলো। ওকে দেখে ভীষণ ভালো লাগলো। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নেই, নিজেকে দেখতে পাচ্ছি না, তবু বুঝলাম খুশিতে আমার মুখখানা জলজল করছে। শীতের দিনে গরম জামা কাপড় পরতে পরতে বিরক্ত লাগে। লেপ কম্বল দেখলেই রাগ হয়। তারপর শীতের শেষে বসন্তের শুরুতে প্রথম যেদিন সুতির জামা কাপড় পরা হয়, সেদিন নিজেকে ভীষণ হালকা লাগে, ভালো লাগে। অনুরাধাকে দেখেও আমার মনটা ঠিক তেমনি হালকা মনে হলো। ডাক দিলাম, এসো অনুরাধা। অনুরাধা হাসি মুখে আমার দিকে আরও খানিকটা এগিয়ে এলে জিজ্ঞাসা করলাম, কেমন আছো তোমরা সবাই? অনুরাধার সামনের একটা বেতের চেয়ারে বসতে বসতে বলল, ভালো, তবে সবাই খুব ব্যস্ত। অনুসুয়া কবে আসছে? পরশু। দাদুর সঙ্গে? ওর কাকা কাকিমাও একই সঙ্গে আসছে। দাদা কোথায়, এখানেই? না, ও একটা জরুরি কেসের জন্য কাল এলাহাবাদ গিয়েছে। তাই নাকি? হ্যাঁ, না গিয়ে পারল না। কবে ফিরবেন? আজ রাত্রে টেলিফোন করে জানাবে কবে আসছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো ভিতরে যাই। উর্মিলা, আমি কিন্তু বেশিক্ষণ দেরি করব না। নেহাত ও নেই বলে আমাকেই কার্ডগুলো নিয়ে বেরোতে হচ্ছে। আমি ডান হাত দিয়ে ওর গাল টিপে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাকে কার্ড দিতে এসেছ?
হ্যাঁ, তোমাদের কার্ডটা দিতেই এলাম। 2-1 মিনিট আমি কোনো কথা বললাম না, মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনুরাধা আমার হাত দুটো ধরে জিজ্ঞাসা করল, কি হলো, কথা বলছো না যে? ঠোঁটের কোণায় একটু হাসির রেখা ফুটিয়ে বললাম, লক্ষ্মীটি, আমাকে কার্ড দিও না। ও চমকে উঠল। কেন, তুমি যাবে না? এক নিঃশ্বাসেই জানতে চাইল, দাদা বারণ করেছেন? তোমার মেয়ের বিয়েতে যেতে বারণ করার সাহস তোমার দাদার নেই। অনুরাধা আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কিছু মনে করো না, হঠাৎ জিভ ফসকে কথাটা বেরিয়ে গেছে। কিছু মনে করিনি ভাই, তোমার মনে এমন ভয় হওয়া তো খুবই স্বাভাবিক। মোটেও স্বাভাবিক না, আমি সত্যি। অনুরাধা, তুমি মাইশোরের মেয়ে, আমি বাঙালি। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আমি যে তোমাদের ভালোবাসি ভাই। ও আমাকে কথাটা শেষ করতে না দিয়েই বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, তুমি যে আমাদের কত ভালোবাসো সে কথা আর বলতে হবে না। এবার আমার হাতটা ধরে বলল, তোমাকে কার্ড দেব না, চলো এবার ভিতরে যাই। ভিতরে এসে মাধব সিংকে কফি করতে বলে ফ্রিজ থেকে আমি কটা মিষ্টি এনে অনুরাধাকে দিলাম। নাও খাও। এই এতগুলো? আমি হাসতে হাসতে বললাম, মেয়ের বিয়ের আনন্দে নিশ্চয়ই সকাল থেকে কিছু খাওনি, যা দিয়েছি চুপ করে খেয়ে নাও। কিন্তু অনুরাধা, এবার কিন্তু বকুনি দেব। ও একবার মুখ তুলে আমার দিকে চাইল, হাসল। তোমার কাছে কি সবাইকে হেরে যেতে হবে? সবাই হারে কিনা জানি না, তবে আমি আমার কাছে হেরে যাচ্ছি। অনুরাধা আমার মনের কথা জানে, জানে ভালোবেসে ব্যর্থ হবার এক দুঃখ, কিন্তু পেয়ে হারাবার দুঃখ অনেক, অশেষ। ও জানে আমি স্বামীর, কিন্তু স্বামী আমার নয়। আমার চাইতে ওর আইসিএস সেক্রেটারি অনেক কাছের মানুষ। তাছাড়া দুজনের মাঝখানে সেতু বন্ধনের জন্য একটা সন্তান পর্যন্ত হলো না। আমার মুখে হাসি আছে, দেহের যৌবনের দীপ্তি না থাকলেও মাদকতা আছে, কিন্তু মন সে আরাবল্লীর মরু প্রান্তরের মতো ধূসর, বিবর্ণ, রসহীন, প্রাণহীন। ও আমাকে সান্ত্বনা জানিয়ে বলল, তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ধপাস করে ওর পাশে বসে পড়লাম। জানি অনুরাধা, মাঝে মাঝে খুব সিরিয়াসলি চিন্তা করি ডিভোর্স করি, একজন সাধারণ ভদ্রলোককে বিয়ে করি। আবার সঙ্গে সঙ্গে মনে হয় না না, তা হয় না, হতে পারে না। মাধব সিং 2 কাপ কফি দিয়ে গেল। অনুরাধা একটু শাসন করার সুরে বলল, ওই সব আজে বাজে কথা আমাকে বলবে না তো। আমি হাসলাম। তোমাকে ছাড়া আর কাকে এসব কথা বলতে পারি অনুরাধা? কাউকে বলতেও হবে না, ভাবতেও হবে না। ভয় নেই অনুরাধা, তোমার দাদাকে আমি সত্যি ভালোবাসি, ওকে ছেড়ে যেতে আমি পারবো না। ও ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে উপভোগ করবে ভাবতেই আমার ঘেন্না লাগে। দাদাও তোমাকে খুব ভালোবাসেন। ভালোবাসে ঠিকই, কিন্তু অনুরাধা কিছুতেই আর এগুতে দিল না। থাক, আর ওই কিন্তু নিয়ে ভাবতে হবে না। মিষ্টি আর কফি খেতে খেতে অনুরাধা জানালো, দাদাকে সিঙ্গাপুর আর কুয়ালামপুর 2 জায়গাতেই ও টেলিগ্রাম পাঠিয়েছে। আমি অবাক হলাম। তাই নাকি? দাদাকে খবর দেব না? কিন্তু ও তো সেদিন ব্যাংককে থাকবে। অনুসুয়ার বিয়ের পরদিনই তো দাদার কলকাতা আসার প্রোগ্রাম। পরের দিন সকালের বদলে আগের দিন বিকেলে রওনা হলেই দাদা অনুসুয়ার বিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। আমি হাসলাম। তোমরা বুঝি প্লেনের টাইম টেবিল মিলিয়ে দেখেছ? অনুরাধাও হাসল। সত্যি বলছি, বিকেলে বিওএসির একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইট ধরে কলকাতা এলে সঙ্গে সঙ্গে দিল্লির প্লেন পেয়ে যাবেন। কি আর বলবো, শুধু হাসলাম। অনুরাধা বলল, তুমি হাসছো? হাসবো না?
আর যাই হোক, অনুসুয়াকে দাদা খুব ভালোবাসেন, সম্ভব হলে নিশ্চয়ই আসবেন। অনুসুয়াকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু বোধহয় রাজনীতি, ক্ষমতা, যশ, প্রতিপত্তিকে আরও ভালোবাসে। তুমি দাদার উপর সত্যি ভীষণ রেগে আছো। এটা রাগের কথা নয়, বাস্তব উপলব্ধির কথা। আরও কিছুক্ষণ কথা বলে অনুরাধা চলে গেল। অনেক লোকের বাড়িতে ঘুরে ঘুরে কার্ড দিতে হবে। গাড়িতে উঠতে যাবার আগে জিজ্ঞাসা করল, তুমি কখন আসবে? ভয় নেই, আমি সারাদিনই তোমার ওখানে থাকব। ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাতে শুরু করলো। জানলা দিয়ে হাসি মুখখানা বের করে অনুরাধা হাত নাড়তে নাড়তে আমার দৃষ্টির বাইরে চলে গেল। আমি তবু চলে যেতে পারলাম না। অনেকক্ষণ ওইখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। অনুরাধার কথা, অনুসুয়ার বিয়ের কথা ভাবতে ভাবতে সারা দুপুরটা বেশ কাটিয়ে দিলাম। বিকেলবেলায় আলী সাহেবের ছেলে দেখা করতে এসেছিল। ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ পেয়েছে, 3 বছরের জন্য বিলেত যাচ্ছে। ও থাকতে থাকতেই মিসেস বড়ুয়া এলেন ওর বাটিক প্রিন্টের এক্সিবিশন দেখার নেমন্তন্ন করতে। আস্তে আস্তে সব মানুষের আসা যাওয়া বন্ধ। বাইরের অফিস ঘর বন্ধ করে মুখার্জিবাবু আর বাবুরামও চলে গেলেন। আমি হাতে একটা বই খুলে বসেছিলাম, পড়ার মতো মন ছিল না। কিছুক্ষণ পরে মাধর সিং দরজার পাশে এসে দাঁড়ালো। বুঝলাম ও ছুটি চায়, বউ ছেলে মেয়ের কাছে যেতে চায়। ও কিছু বলার আগেই আমি জিজ্ঞাসা করলাম, কি মাধর সিং, খেয়ে নেব? ও শুধু হাসল। খেতে দাও, আমি আসছি। আমার খাওয়া হলো। মাধর সিং ফিরে গেল ওর সংসারে। ঘরদোর পরিষ্কার করে আলোবাতি নিভিয়ে চন্দনলাল চারদিকের দরজায় তালা লাগাতে শুরু করেছে। কিছুক্ষণের জন্য ও এখন পিছন দিকের কোয়ার্টারে যাবে। তারপর ও আর ওর স্ত্রী আসবে ও পাশের বারান্দায় শুতে। একটু পরেই পাহারাদাররা এসে যাবে। ভয় নেই, কিন্তু অস্বস্তি, অতৃপ্তি, নিঃসঙ্গতার বেদনা, ধূসর বিবর্ণ জীবনের রুক্ষতার জ্বালা থেকে কে আমাকে বাঁচাবে? অনেক রাত অবধি ঘুম এলো না, জেগে রইলাম। পাশেই বেডসাইড টেবিল লাইটের তলায় ঘড়ি আছে, কিন্তু দেখলাম না। কি হবে ঘড়ি দেখে? ঘড়ি বলতে পারে কখন রাত্রির অন্ধকার ফুরবে, কখন ভোরের আলো ফুটবে, কিন্তু আমার মনের অন্ধকারের অন্তিম মুহূর্ত তো কোনো ঘড়ি বলতে পারবে না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল টেলিফোনের আওয়াজে। বুঝলাম এখনও 8টা বাজেনি, মুখার্জিবাবু আসেননি। উনি এলে উনিই টেলিফোন ধরতেন। দরকার হলে বাজার বাজিয়ে আমাকে কথা বলতে বলতেন। গড়াতে গড়াতে বিছানার ওপাশে গিয়ে টেলিফোন ধরলাম। হ্যালো। কে? উর্মিলা? হ্যাঁ, আপনি? আমি শেখর। কবে এলে? 3 দিন হলো এসেছি, কালই চলে যাব। 3 দিন এসেছো আর আজ টেলিফোন করছো? ভাবি তোমাকে টেলিফোন করব না, কিন্তু শেষ পর্যন্ত না করে পারি না। আমি হাসলাম। ইন্দ্রাণী বুঝি কাছে নেই, তাই এইসব বলছো? আমি এবার ওর ওখানে উঠিনি, এবার হোটেলে উঠেছি। সে কি, আমরা থাকতে হোটেলে উঠলে কেন? শেখর হাসতে হাসতে বলল, হাজার হোক তুমি আমার প্রিয় বান্ধবী। তারপর কাগজে দেখলাম সৌমেন সিঙ্গাপুরে গেছে, সুতরাং তোমার বেশি কাছাকাছি থাকা কি ঠিক? আমি ওকে ব্রেকফাস্টের আমন্ত্রণ জানালাম। 9টা নাগাদ এসো, একসঙ্গে ব্রেকফাস্ট করা যাবে। আমি এক্ষুনি বেরুচ্ছি, 9টার মধ্যে ইউপিএসসিতে পৌঁছতে হবে। এবার প্রস্তাব করলাম, বেশ, তাহলে লাঞ্চে এসো। লাঞ্চের পর সিনেমা দেখাবে? আমি একটু হাসলাম, বললাম, দেখাবো। শেখরের আস্তে আস্তে প্রায় 1:30 হয়ে গেল। ও আসার সঙ্গে সঙ্গেই খেতে বসলাম। খেতে বসে বললাম, এবার তুমি অনেক দিন পরে এলে। অনেক দিন না, 3 মাস পরে এলাম। তাই কি? বোধহয় তার চাইতে বেশি।
শেখর হাসল। না, ঠিক 3 মাস পরেই এলাম। খাওয়া দাওয়ার পর বারান্দায় দুজনে একটু গল্প করছিলাম। মুখার্জিবাবু টেলিফোনে বললেন, ম্যাডাম এবার রওনা হয়ে যান, তা নয়তো শো শুরু হয়ে যাবে। আর দেরি করলাম না, রওনা হলাম। ডিলাইটে পৌঁছে দেখি ইন্টারভ্যাল হয়েছে। আমরা আমাদের সিটে বসার পরই আলো নিভে গেল, ছবি শুরু হলো। দেবানন্দ আর ওয়াহিদা রহমানের প্রেমের দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল হলো মাঝখানের হাতলে আমার হাতের উপর শেখরের হাত। মুখে কিছু বললাম না, হাতটাও টেনে নিলাম না, বোধহয় পারলাম না। আবার সিনেমা দেখতে বিভোর হয়ে গেলাম। ছবি শেষ হলো, হল থেকে বেরুলাম। ভীষণ ভিড়। ইভিনিং শোয়ের লোকজনও সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেছে। এগিয়ে যাওয়াই দুষ্কর। শেখর এক হাত দিয়ে আলতো করে আমাকে জড়িয়ে ধরে ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। আমি ওকে কিছু বলতে পারলাম না। কলকাতা থেকে দাদার একটা এয়ার প্যাকেট এলো। খুলে দেখি অনুসুয়ার জন্য একটা সুন্দর শাড়ি আর রবীন্দ্রনাথের কখানা বইয়ের ইংরেজি অনুবাদ। আমি জানতাম না ওরা দাদাকেও নেমন্তন্ন করেছে। অনুসুয়ার বিয়েতে দাদার কর্তব্য ও ভালোবাসার নজির পেয়ে ভালো লাগলো। প্যাকেটের ভিতরে 2টো চিঠি ছিল, অনুরাধার আর অনুসুয়ার। আমাকেও একটা ছোট্ট চিঠি দিয়েছিলেন এই শাড়ি আর বই পৌঁছে দেবার অনুরোধ জানিয়ে। আমি দেরি করলাম না, সঙ্গে সঙ্গে দাদার উপহার অনুসুয়াকে দিয়ে এলাম। অনুসুয়াকে দেখে বেশ লাগলো। সুন্দর মুখখানা আরও বেশি সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে। একটু যেন চঞ্চল, একটু বেশি সপ্রতিভ। বিয়ের আগের দিন সব মেয়েই এমন হয়, আমিও হয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। ভীমাপ্পা দাদা অত্যন্ত ব্যস্ত। আমাকে দেখেই ছুটে এসে জিজ্ঞাসা করলেন, সৌমেনের কোনো খবর পেয়েছ উর্মিলা? না দাদা। আজ নিশ্চয়ই একটা খবর আসবে। আমি জবাব দিলাম না, শুধু হাসলাম। হাসছো উর্মিলা? দেখো ও ঠিক আসবে, না এসে পারবে না। ঠোঁটটা একটু কামড়ে দৃষ্টিটা আমার চোখের উপর থেকে সরিয়ে নিয়ে বললেন, অনু কি শুধু আমাদের মেয়ে, তোমাদের মেয়ে না? ভীমাপ্পা দাদা আর কোনো কথা না বলে আমার কাছ থেকে যেন পালিয়ে গেলেন। ওদের বাড়ির সবাই সৌমেনের কথা জিজ্ঞাসা করলেন। আমি একই জবাব দিলাম সবাইকে, না, কোনো খবর নেই। গাড়িতে ওঠার সময় অনুসুয়া ছুটে এসে বলল, উর্মিমা, আঙ্কেলের খবর পেলেই আমাকে একটা টেলিফোন করো। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললাম, নিশ্চয়ই তোকে টেলিফোন করব। আজ অনুসুয়ার বিয়ে, আমাদের অনুমার বিয়ে। অন্যদিন অনেক বেলায় ঘুম থেকে উঠি, আজ ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠেছি। বাথরুমে গেছি, স্নান করেছি, কাপড় চোপড় পরে তৈরি হয়ে দেখি 7:30 বাজে। মাধো সিং চা দিল। চা খেয়ে বারান্দায় একটু পায়চারি করতে করতেই মুখার্জিবাবু এলেন। আমি আর দেরি করলাম না। গাড়িতে ওঠার আগে মুখার্জিবাবুকে বললাম, ব্যাংকক থেকে কোনো খবর এলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। নিশ্চয়ই জানাবো। আপনি যখন খেতে যাবেন তখন কাউকে খেয়াল রাখতে বলবেন। আচ্ছা। আমি বিয়েবাড়িতে চলে গেলাম। 9টা, 10টা, 11টা বাজল। মুখার্জিবাবুর কোনো টেলিফোন এলো না। আমি তাকে টেলিফোন করলাম। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই উনি বললেন, না ম্যাডাম, এখনও কোনো খবর আসেনি। আপনি বরং জয়েন্ট সেক্রেটারির কাছে একটু খবর নিন, হয়তো শুধু মিনিস্ট্রিতেই খবর আসবে। এক্ষুনি খবর নিচ্ছি। উনি কি বলেন আমাকে জানাবেন। নিশ্চয়ই। না, জয়েন্ট সেক্রেটারিও কোনো খবর পাননি। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বিয়েবাড়ির রঙিন আলোগুলো জ্বলে উঠল, কিন্তু তখনও ব্যাংকক থেকে কোনো খবর এলো না। বিকেলবেলা পর্যন্ত সবাই সৌমেনের খবর জিজ্ঞাসা করেছেন, এখন আর কেউ জিজ্ঞাসা করছেন না। অতিথি বরযাত্রীরা এসে গেছেন। পাশের প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু হবে এক্ষুনি।
কয়েকজন মিনিস্টার এসে চলে গেলেন। অনেক এমপির সঙ্গেই আমার দেখা হলো। ঘুরে ফিরে অনুসুয়ার ঘরে গেলাম। সেজে গুজে বসে আছে। ইশারা করে আমাকে ডাকলো। মেয়েদের ভিড় ঠেলে ওর কাছে গেলে চাপা গলায় জিজ্ঞাসা করল, আঙ্কেলের কোনো খবর নেই উর্মিমা? না মা, এখনও কোনো খবর নেই। কলকাতার প্লেন তো এই বেলা এসে গেছে। হাতের ঘড়ি দেখে বললাম, হ্যাঁ এসে গেছে। বিয়ে হয়ে গেল। অনুসুয়া আর জামাই ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি কি একটা জরুরি কাজে ভিতরে গেছি। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম, অনুমা! ছুটে এসে দেখি সৌমেন দুহাত দিয়ে অনুসুয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তোর ওই হতভাগা বাপটাকে দূরে চলে যেতে বলতো মা। ভীমাপ্পা দাদা আনন্দে কাণ্ডজ্ঞান হারিয়ে ওই ভিড়ের মধ্যেই আমাকে জড়িয়ে ধরে বললেন, কি উর্মিলা, বলিনি তোমার ওই হতচ্ছাড়া স্বামী না এসে পারবে না? শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা ম্যাডাম উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো উপন্যাসটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।